একজন পুলিশ অফিসারকে তুমি প্রাণের হুমকি দিচ্ছ বাবা? সারাদিন আমরা প্রাণের ঝুঁকি নিয়েই ঘোরাফেরা করি। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে আমি মাকে বলে বেরোই যে রাতের কোনো ভরসা করো না, 2 পায়ে হেঁটে ফিরবো নাকি 4 পায়ের খাটে ফিরবো। আর তুমি আমাকেই এই মেরে ফেলার হুমকি দিচ্ছ বাবা। তুমি নিজের বাবাকে তো ভালোই চেনো। আমার জন্য দুটো কথাই সত্যি, হয় আমার কথা অথবা ফালতু কথা। তাহলে আমিও কিন্তু তোমারই ছেলে বাবা। ভুল কথা আমি মেনে নিতে পারবো না। নাও, তুমিও গুলি চালাও আর আমিও গুলি চালাচ্ছি। তোমার এই মৃতদেহ দেখার অভ্যেস বজায় থাকবে আর আমিও মুক্তি পাবো। আমার প্রাণ যায় যাক, কিন্তু আমি অন্যায় মানব না। বসো। তুমি কিন্তু সময় নষ্ট করছো বাবা। তুমি মুখেও কিছু বলছো না আর গুলিও চালাচ্ছ না। নাও, 1, 2, 3 বললেই গুলি চালানো হোক। সবকিছুই শেষ করে দিই। 1, 2, দাঁড়া। 3 বলার আগে না এটার দিকে দেখ। কি করছো? নিজের মৃত্যুর আগে তোর মায়ের মৃত্যুটা দেখে যা। মা! দাঁড়া, দেখ, যদি তুই রাজি না হোস তাহলে আমি আত্মহত্যা করব। সোনা, রাজি হয়ে যা। হ্যাঁ বলে দে সোনা। বসো। মা, এই কেরোসিনের গন্ধ কোথা থেকে আসছে? যদি তুই রাজি না হোস তাহলে আমি আত্মহত্যা করব। মামি? হ্যাঁ, মামা কোথায়? তোর মামার না তো ওনার না ভাগ্নির আশীর্বাদ দেখা মানা। এটা আবার কেমন নিয়ম? পোড়া কপাল আমার, তুই সব নিয়ম কানুন জানিস না কি? হ্যাঁ, আরে এরকম মানতে হয় মা। তুই তোর আশীর্বাদে মন দে। হ্যাঁ, আচ্ছা, আশীর্বাদের অনুষ্ঠান শুরু করি। সঞ্জয়,
রুনঝুন, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা। এই হার পড়ে পড়ে তো আমি মরেই যাব। সে তো এমনিতেই হবে। মানে মানে এই হারটা তোমায় পড়তেই হবে, অভ্যাস করে নাও। এগুলো ছুঁয়ে দাও। এসো। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। বাহ, কি দিনকাল পড়লো! প্রথমবার বউ বরের কপালে সিঁদুর পরালো। আরে দাঁড়াও, চলো আমি সব ঠিক করে দিচ্ছি। এই নাও মা। এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, বিদায় এখান থেকেই হবে। রাজি হয়ে যা। অভিনন্দন সবাইকে। গিয়ে শুয়ে পড়ো অভয়, কাল তোমার বিয়ে। ফ্রেশ দেখালে খুব ভালো লাগবে। দাঁড়াও, এখন তোমার মেহেন্দির অনুষ্ঠান হবে। রাজি হয়ে যা। আমি মেয়েটাকে বিয়ে করব না। ইউ নো আই লাভ ইউ।
এই সম্পর্কটা মৃত্যুর সমান। এই সম্পর্কটা মৃত্যুর সমান। এখন এই সম্পর্কটা একটা নতুন অধ্যায়ের সূচনা। রাজকুমার অভয়, লখনৌর রাজকুমারী। মামা মামিকে গিয়েও একবার দেখিয়ে আসি, কি জানি কি হয়েছে। মামা এখনো পর্যন্ত ফিরে এলো না। সাবধানে আনো বাবা। ওরা কপাল আমার, বিন্দিয়া কোত্থেকে এলো? বাবা ভেতরে যাও, ভেতরে যাও। বিন্দিয়া, শ্বশুর বাড়িতে এরকম খালি মাথায় ঘুরছিস, কেউ যদি কিছু বলে? মামি, তুমি আমার সাথে আমার মেহেন্দির ওখানে তো বসলে না, তাই আমি নিজেই চলে এসেছি তোমাকে দেখাতে। কিরকম লাগছে আমার মেহেন্দি? খুবই সুন্দর লাগছে। মামাকেও। আরে আমাকে একটু ভালো করে দেখতে দে, দেখি তো কত সুন্দর লাগছে। রাজকুমার রাজকুমারী, খুব সুন্দর। আজকে আমি ভীষণ খুশি। মা থাকলে আরো বেশি খুশি হতো, হ্যাঁ, কিন্তু মাই তো কাছে নেই। তাই তো আমি তোমাকে আর মামাকে দেখাতে এসেছি। মামা কোথায়? আমরা আমরা আগে ঘরে যাই, শ্বশুর বাড়িতে এরকম ঘুরতে নেই, কেউ যদি কিছু বলে। চল চল।
ওই সঞ্জয়, বিয়ে যতক্ষণ না শেষ হচ্ছে এই মামাকে স্টোর রুমে রাখবো। আরে কিন্তু এভাবে কিভাবে আমরা নিয়ে যাব ওনাকে জুবলি দাদা? ওইদিকে তো অভয় দাদার রুমও রয়েছে, যদি দেখে ফেলে তখন? সিন্দুক। চল। আরে এটা তো টেন্ট এখানে, তাই না? সাজানো জিনিস তো এখানে থাকে, কিন্তু এখন এটা খালি আছে। খালি আছে? খোল। আরে জুবলি দাদা, ওইদিকে অনেক লোক আছে, এই দিক দিয়ে যাই না? চল। দাদা, দাদা, আমরা তোমাকেই খুঁজছিলাম। এই থালিটা নিয়ে বউয়ের বাড়িতে যেতে হবে। আরে বাবা, এটা তোমাদের মেয়েদের কাজ, আমরা কি করব? তোমরা দুজন গিয়ে দিয়ে বাবা আসো। বলেছেন তোমাকেও সঙ্গে যেতে হবে। বাবা বলেছে, চলো। মেঘা, এটা কি করলে তুমি? কি করেছি আমি? আমি তো শুধু আমাদের ছবিগুলো জ্বালিয়ে ফেলেছি। তুমি তো এঙ্গেজমেন্ট করে আমাদের স্বপ্নগুলোই জ্বালিয়ে দিলে। বিন্দিয়া, এটা তোর শ্বশুর বাড়ি, এখানে তুই একটু... কি কথা হচ্ছে শুনি? পোশাক নিয়ে এসেছি নতুন বউয়ের জন্য। দেখো সবকিছু কত সুন্দর। এই সিন্দুকটা তো একটা লোকের দ্বারা তোলা যাবে না। দাদা, হ্যাঁ ওকে একটু সাহায্য করো, সেই জন্যই তো তোমায় নিয়ে এসেছি। হ্যাঁ। এই নাও বিন্দিয়া। আমি রেখে দিচ্ছি। আমি হাত লাগিয়ে দিয়েছি, এখন আমার অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ মামি, হ্যাঁ, মামার এত সময় লাগছে কেন ফিরে আসতে? আশীর্বাদও হয়ে গেল, মেহেন্দিও তো হয়ে গেল। আমাকে তোমার ফোনটা দাও না, আমি ফোন করে নিচ্ছি।
চলে আসবে। আরে ওরই ভাগ্নে ফোন করেছে, তাড়াতাড়ি বন্ধ কর বার করে। এই আওয়াজটা তো এখান থেকেই আসছে। মামার ফোন এখানেই কোথাও বাজছিল কি? কি ফোন? মামার? আরে না না, আমার ফোন বাজছিল। আরে তোমার ফোন আর বিন্দিয়ার মামার ফোনের টিরিং টিরিং একই রকম। হ্যাঁ হ্যাঁ, সেম টু সেম। বিন্দিয়া, এবার তুই তৈরি হওয়ার দিকে নজর দে। তোর তো বিয়ে হবে রে মা। কিন্তু মামি, আশীর্বাদের থালা আনতে এত সময় লাগে নাকি? আরে তোর মামা তো দেশে গেছে পিঙ্কি চিঙ্কিকে আনতে। গ্রামে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই ওই আমরা তো তোকে এখানে দেখাতে এনেছিলাম, তাই না? এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল তো তোর বোনদের তো ইচ্ছে করবে তোর বিয়েতে থাকার। নিজের না হোক, মামা তো হলে কি হবে, ইচ্ছে তো করেই, তাই না? আরে না না মামি, ওরা এলে যে আমারও খুব আনন্দ হবে। কিন্তু মামার তো বলে যাওয়া উচিত ছিল। বৌদি, তুমি একটা কাজ করো, মামিকে সঙ্গে নিয়ে যাও আর সব নিয়ম কানুনগুলো বলে দাও। হ্যাঁ, আপনি আসুন। হ্যাঁ 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 হ্যাঁ। বিন্দিয়া, সুন্দর করে তৈরি হবি মা। হ্যাঁ, তুমি নিজে সেজে নিতে পারবে না আমি সাহায্য করব? নিজেই তৈরি হয়ে যাব। ঠিক আছে। চল 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 চল। বোঝার চেষ্টা করো তুমি মেঘা, আমি বাধ্য হয়েছিলাম। মা নিজের গায়ে কেরোসিন ঢেলেছিল আর আগুন লাগানোর চেষ্টা করছিল। এই আশীর্বাদে থাকতে আমি বাধ্য হয়েছি। আজ এঙ্গেজমেন্ট করতে হলো, কাল তুমি বিয়েও করে ফেলবে। আমি জানি অভয়, তুমি তোমার মায়ের জন্য খুব চিন্তা করো, সেটা একদমই ভুল নয়, ভালো কথা। কিন্তু আমার ভালোবাসার কদর না করা, সেটা তো একদমই ঠিক নয়। তুমি এটা ভাবলে কি করে যে তোমার ভালোবাসার কোনো গুরুত্ব নেই আমার কাছে? আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি তোমাকে মেঘা। তুমি জানো অভয়, জীবন আমিও দিতে পারি, এখন এই মুহূর্তে। মেঘা, মেঘা, এটা এটা কি পাগলামি শুরু করেছো মেঘা? পাগলামো? পাগলামোই তো অভয়, তোমার জন্য। তুমি ভালোবাসো আর আমার কষ্ট, ব্যাস এইটুকুই পার্থক্য। যদি ফোনটা বর্তারই বাজতো তাহলে তো আরো জোরে আওয়াজ হওয়ার কথা, কিন্তু টিরিং টিরিং এর আওয়াজ অন্য জায়গা থেকেই আসছিল। আমার কান তো এতটাও খারাপ নয়, ব্যাপারটা কি? মেঘা, আমি শুধু তোমায় ভালোবেসেছি। তুমি আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কখনো আসতে পারে না, কখনো না। ওই বিন্দিয়াকেও আমি প্রথম দিনেই বলে দিয়েছিলাম যে আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু ওই মেয়েটা টাকার লোভে এসব করছে। আর আমি বাবাকেও এখন তোমার ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, কারণ উনি যা খুশি করতে পারেন, যা খুশি। আমি তোমার জন্য খুব চিন্তিত মেঘা, সেই জন্য
এই ব্যাপারে একটা সিদ্ধান্তও নিতে পারছি না। প্লিজ মেঘা, তুমি নিজেকে একটু সামলাও। আমায় শুধু একটা সুযোগ দাও একটু ভাবার জন্য, প্লিজ। আমি সব ঠিক করে দেব, শুধু তুমি একটু নিজের খেয়াল রাখো। আই প্রমিস ইউ, আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না, কোনোদিনও না। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এখন কিছু ভাবার দরকার নেই অভয়। আমি এই প্রবলেমের সলিউশন ভেবে নিয়েছি। কাল তোমার বিয়ে, তাই না? কাল তোমার বিয়ের আগে আমাদের বিয়ে হবে, এখান থেকে পালিয়ে দূরে কোথাও, কোনো মন্দিরে। তারপর তোমার পরিবারও তোমাকে আর জোর করতে পারবে না, একবার যদি আমাদের বিয়ে হয়ে যায় তো। তুমি জানো অভয়, যদি তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায় না, আমি সত্যি মরে যাব। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে, এক মুহূর্ত নয়। বলো না, হ্যাঁ করবে তো আমাকে বিয়ে, নিজের ভালোবাসার প্রমাণ দিতে? তুমি এক্ষুনি যা কিছু বলেছো সেগুলোকে প্রমাণ করার জন্য করবে তো? না, না হলে আমার মনে হবে তুমি এক্ষুনি যা কিছু বলেছো সেগুলো এমনিই বলেছো, নিজের মন থেকে নয়। বলো অভয়, করবে তো ওই লোভী বিন্দিয়াকে ছেড়ে আমাকে বিয়ে? সময়টা একই থাকবে, শুধু জায়গাটা আলাদা আর বউ আলাদা। তাড়াতাড়ি কর, চল। সব জায়গায় তো দেখে নিলাম মামাকে, কোথাও তো দেখতে পাচ্ছি না। আমি অদ্ভুত, এই গোলক ধাঁধার মধ্যে ঘুরে বেড়াচ্ছি একা একা। হয়তো মামি ঠিকই বলেছিল, মামা গ্রামেই গেছে। আমারই মনে হয় কানটা খারাপ, যে দূরের ফোনের আওয়াজ আমি কাছ থেকে শুনতে পাচ্ছি। হে ভগবান, বিয়ের আগে এসব কী সব ভুলভাল ভাবছি আমি। চলেই যাই, যদি মামি দেখে নেয় আবার।
সারা হাতে এত রক্ত কেন? নিশ্চয়ই এই ভাঙা ফুলদানিটাকে তোলার চেষ্টা করছিলেন, এই জন্যই তো হাতটা। আপনি বসুন, আমি কিছু করছি। কোনো প্রয়োজন নেই। আরে আপনি বসুন না। আরে বসুন না, দেখুন কতটা রক্ত বেরোচ্ছে। আচ্ছা, খুব কষ্ট হচ্ছে না? ছাই দিলাম বলে কি আপনি রাগ করেছেন? আরে ছাই দিয়ে তো আমি গ্রামেও অনেকের চিকিৎসা করেছি। কথায় বলে ছাইয়ে নাকি অনেক গুণ থাকে। আমার হাত ছেড়ে দাও। আরে হাতটা একটু সোজা করুন না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার কতটা কষ্ট হচ্ছে। খোলো, এ বিয়েটা হতে পারে না। বিন্দিয়া, বিন্দিয়া, আমায় কেউ বার করো। সঞ্জয়, তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে। কেউ সাহায্য করো। কেন করছো এসব? বললাম তো এক্ষুনি। কিন্তু আমি কি চাই, আমি কি ভাবি, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। কেন যায় আসে না? কিন্তু আমি যেটা করছি সেটাও তো জরুরি, তাই না? আর রইল বাকি আপনার ভাবনা চিন্তা, সেটা তো আমি দুদিনে খেল দেখিয়ে ঠিক করে দেব, দেখবেন দিন হাতটা। কোনো প্রয়োজন নেই তোমার এসব করার। আর এটা বলো না যে তুমি কি হচ্ছে কিছুই জানো না। হ্যাঁ, মূর্খ আমি। আপনার মতো এত পড়াশোনা জানি না আমি, কিন্তু আমি এটা বুঝি যে কষ্ট সহ্য করা আর ক্ষত পূরণের মধ্যে যদি কাউকে বাঁচতে হয়, তাহলে কষ্ট সহ্য করাকেই বেছে নেওয়া উচিত। আর বাকি সবটাই তো নিয়তিতে লেখা, যেটা হবেই। তাহলে তোমার এটা মনে হচ্ছে যে এই সব কিছু ভাগ্যের খেলা? আমি তো একটা কাঠের পুতুল মাত্র, সরকার। নয়তো কে ভেবেছিল যে একদিন আপনার জীবনের সঙ্গে আমার জীবনটাও এইভাবে জড়িয়ে পড়বে? কে ওখানে? কে? কেউ নেই ওখানে। এবার যাও এখান থেকে। আমি তো চলেই যাচ্ছিলাম, তাহলেই তো তাড়াতাড়ি তৈরি হতে পারবো। আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। আমার বোনেরাও আসছে আমাদের বিয়েতে। জুতো, চুড়ি আর সজ্জা তুলনির জন্য রেডি থাকবেন। হাউ চিপ! এই শুধু পয়সা থেকে মতলব না,
নিজের লোককে ভাগ্য বলে মনে করছে ও। অভয়, তুমি ওর চালটাকে পূরণ হতে দিও না। কাল বিয়ে হবে তোমার, কিন্তু ওর সাথে নয়, আমার সাথে। মালিক আমাকে ডেকেছেন? বিয়ে তো আর শুধুমাত্র 12 ঘন্টা বাকি। সিএম সাহেবকে আসতে বলেছি বিয়ে অ্যাটেন্ড করতে। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ মালিক, জুবলি দাদা যেরকম যেরকম বলেছে আমাকে ঠিক সেরকমই করে দিয়েছি আমি। সিকিউরিটির দিকে কড়া নজর রাখবে। দেখো, সিএম এর চিফ অফ সিকিউরিটি স্টাফ অভয়ের বিয়ে, কোনো ভুল হলে মাথা উড়িয়ে দেবে। আরে আপনি চিন্তা করবেন না, কোনো রকম ভুল হবে না। আমি সব ঠিকঠাক ভাবে করে দেব। আর কিছু মালিক? আমি বলছিলাম যে আশীর্বাদটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে, বিয়েটা একটু ধীরে সুস্থে হলে। বিয়ে বাড়িও তো পাওয়া যাচ্ছে না, তাই বাড়িতেই করতে হচ্ছে। 1-2 সপ্তাহ যদি পাওয়া যেত তাহলে সোনার বিয়েটা আমি আমার সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলছ? কত বড় সাহস তোমার, আমার সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলছ? না মানে আমি তো পঁয়ত্রিশ বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আমার স্ত্রী হয়ে এসেছো, আর এখনো পর্যন্ত এইটুকু বুঝতে পারোনি যে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা লোককে আমি পছন্দ করি না। বোঝো নেই? ক্ষমা করে দাও। একবার বাবু, এটা কি ঠিক হচ্ছে? কি দেখতে পাচ্ছেন আমি বিজি, পরে কথা বলবো। দেখো, প্রত্যেকটা দরজায় যেন কড়া পাহারার ব্যবস্থা থাকে। আমাদের নবাব পুত্তুর কিন্তু পালাবার খুব চেষ্টা করবে। বাবা তুমি চিন্তা করো না, সব জায়গায় পাহারা আছে। সঞ্জয়, কোনো কিছুতে যেন ঢিলেমি না হয়। তোমরা দুজনেই আমার কথা কান খুলে শুনে নাও। যদি অভয় কোনো রকম নাটক করার চেষ্টা করে তাহলে সিএম সাহেবের সামনে আমাদের 12টা বেজে যাবে। বাবা মা সন্দেহ হচ্ছে যে অভয় পালানোর চেষ্টা করবে, কারণ ও বিয়েটা না করার জন্য সম্পূর্ণ চেষ্টা করবে। তাহলে আমি ওর মাকে শেষ করে ফেলবো। হায় ভগবান, অমঙ্গল, ঘোর অমঙ্গল। আরে আবার কি ঘটলো? কি অলক্ষণে কথা বলছেন পুরোহিত মশাই মণ্ডপে বসে? এখনো তো ঘট বসানো হয়নি, লগ্ন আসতে 1 ঘন্টা বাকি আছে। আরে 1 ঘন্টা বা 2 ঘন্টার কথা নয়, আমার তো মনে হচ্ছে বিয়েটাই আজ আর হবে না। এটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জন্যই আমি রিকোয়েস্ট করছি, আপনি আমার বিয়েতে আসবেন না কাল, প্লিজ। অভয়, তুমি শুধু আমার চিফ সিকিউরিটি নও, তুমি হলে আমার ছেলের মতন। আমি অবশ্যই যাব। দেখুন স্যার, আমি বিয়ে নিয়ে ব্যস্ত থাকবো, আর আপনার সিকিউরিটির ব্যাপারে আমি নজর রাখতে পারবো না, সেই জন্য আমি এই কথাটা বলছি। আরে অভয়, বিয়ে তো তোমার বাড়িতে হচ্ছে, সেটা পাবলিক প্লেসে হচ্ছে নাকি? আরে কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি বারণ করার অন্য কারণ থাকে সেটা বলো। না স্যার, আর কি কারণ থাকতে পারে? কি করে বলি? মণ্ডপ থেকে পালানোর প্ল্যান করেছো হয়তো। বিয়ের তো ইচ্ছে ছিল না তোমার। না স্যার, সেরকম কিছু নয় স্যার।
আপনার সিকিউরিটি নিয়ে চিন্তা ছিল। ডোন্ট ওয়ারি অভয়, আমার কিচ্ছু হবে না। ওকে স্যার। রাজকুমারীর মতো সাজবি, তোর কপাল খুলতে চলেছে আজ। তোর কপাল পুড়বে আর আমার খুলে যাবে। ওরা কপাল আমার, নিজে বিয়ে করে মরতে চলেছে আর মামিকে লটারি পাইয়ে দিল।